ফ্ল্যাট বা বাড়ি বানালে সব থেকে চিন্তা একটা তো থাকে যে সেল হবে কি করে। এই বিক্রির দিকটা, মার্কেটিং এর দিকটা, এইটা তোমরা কিভাবে এখন চক আউট করো? ভীষণ চেঞ্জ হয়ে গেছে আফটার কোভিড অ্যান্ড বিফোর কোভিড। COVID-19 cases are on the rise in West Bengal. ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়েছে, লোকের এক্সপেকটেশন লেভেল এত চেঞ্জ হয়েছে, লোকের বাঙালি কি আগামী 10 বছরে ব্যবসা করবে? আর যদি করে তাহলে বাঙালি আগামী 10 বছরে কতটা ভালো ব্যবসা করবে? সেটা শুধু রিয়েল এস্টেট না, সব সেক্টর মিলিয়ে। বাঙালি ব্যবসা করতো। বেঙ্গল ওয়াজ এ হাব অফ বিজনেস। কোথাও গিয়ে তার ব্যবসাটা খুব ইনস্টেবল মনে হচ্ছিল, সেই জন্য বাবা মারাও অনেক সময় উৎসাহ দিত না যে ছেলে মেয়ে ব্যবসায় আসুক। ব্যবসায়ী ছেলের বিয়ে হতো না। এই যে রিয়েল এস্টেটে এত বড় বড় প্রজেক্ট আসে, রিয়েল এস্টেট বিজনেসম্যান ওনাদের একটা ফেস করতে হয় পলিটিক্যাল প্রেশার থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু। এইগুলো হ্যান্ডেল করো কি করে? মেন্টাল প্রেশারও তো বটে। হ্যাঁ, এটা একটা তো আছে। এটার একটা নিজেকে নিজের মতো করে মেকানিজম। প্রথম পজিটিভ দিক হচ্ছে রিয়েল এস্টেটে যেভাবে গ্রো করা যায়, যতটা গ্রো করা যায় সেটা খুব কম ফিল্ড আছে, ওই স্পিডে গ্রো করা যাবে, এটা পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিকেও তো রয়েছে যে এতটা প্রেশার দিতে হয়। মানে তোমার স্টোরিটা শুনে আজকে হয়তো বহু ছেলে মেয়ে ভাবছে যে কাল সকালবেলায় শুরু করে দেবো, কিন্তু এর সাইডে যে প্রেশারগুলো নিতে হয়, যে এক একটা ঘটনা। ইনফ্যাক্ট তুমি আমায় বলছিলে যে শান্তিনিকেতনের জমিটা আরেকটু হলে বেদখল হয়ে যেত, সেইখান থেকে ফিরে এনে একটা প্রজেক্ট সাকসেসফুল করা, রাতের পর রাত না ঘুমিয়ে দিন মানসিক কাটানো। শক্তি খুব প্রখর হতে হবে। আর সূর্যের রোদ যত তেজ হবে, ছায়া তত গাঢ় হবে। যখন একটা খুঁটি আমি পুঁতছি, যখন মেঘলা ওয়েদার, ছায়াটাও খুব হালকা। ফলে এটা আমি এই জন্য রিলেট করানোর চেষ্টা করছি, যেখানে সাকসেস বেশি সেখানে পিছনে কালো অংশটাও অনেক বেশি, অনেক গাঢ়। তো রিয়েল এস্টেটে ডেফিনেটলি এটা একটা খুব গ্রে এরিয়া। কিন্তু এটা আমি বলি, এটার একটা মেকানিজম না নিজেকে তৈরি করতে হবে, যে সব কিছুর সঙ্গে থেকেও কোনো কিছুর সঙ্গে না থাকা। তুমি ভেরি কুল রয়েছো, মানে তোমাকে দেখলে বোঝাও যায় না যে তুমি একটা এত বড় কোম্পানি রিয়েল এস্টেট ওনার। কারণ রিয়েল এস্টেট ওনারদের না একটা আমরা বিগত 10-15 বছর একটা চোখের মধ্যে একটা হয় না, সাধারণ মানুষের ছাপ হয়ে গেছে যে এইগুলো থাকলে বোঝা যাবে। সকালবেলা হাফ প্যান্ট পরে, আমি সকালবেলা মানে হাফ এখন প্যান্ট পরে কুকুর নিয়ে ফ্ল্যাট বেরিয়ে বাড়ির গেল। ব্যবসা করে এরকম লোকজন, ঠিক আছে না, এটা বললাম, ওটা ছিল একটা আনঅর্গানাইজড মার্কেটের ব্যাপার। যখনই এই রিয়েল এস্টেটটা আমি না বরাবর, আমি যখন থেকে করতে শুরু করেছি, তখন তো কিছুই ছিল না, টেবিল স্পেস নিয়ে করেছি। যখন আস্তে আস্তে একটু অর্গানাইজ হয়ে কাজ করতে শুরু করেছি, আমার কাছে সবসময় মনে হয়েছে যে এটা না একটা ইন্ডাস্ট্রি, ব্যবসা বলে নয়। ব্যবসা তো পয়সা কামানোর জন্য ব্যবসা সবাই করছে, বাট মেক ইট ইজ এ ইন্ডাস্ট্রি, দিতে হবে, একটা অর্গানাইজড হাউস। সেই জন্য সব কিছুকেই না আমি চেষ্টা করেছি একটু কর্পোরেট লুকে রাখার জন্য, ইনক্লুডিং মাইসেলফ। কারণ এন্ড অফ ডে শ্রীবালাজির ফেস কিন্তু মানব পাল। শ্রীবালাজিতে যত মাল বিক্রি হয়, সেই মালের আই থিঙ্ক 80% বিক্রি হয় বিকজ অফ মানব পাল। সো আমার এক্সিস্টেন্স, আমার ব্যবহার, আমার অ্যাপিয়ারেন্স, আমার অপারেশনস, এভরিথিং ম্যাটার্স। তো সেটা যত লোকের কাছে গ্রহণযোগ্য হবে, যত ভরসাযোগ্য হবে, ততই কিন্তু শ্রীবালাজির ভরসাটাও বাড়বে। তো সেই জন্য ওই তথাকথিত যে ওই প্রমোটার চক্কর থেকে আমি সবসময় নিজেকে দূরে রেখেছি। আমি আই নেভার সে অলসো আমি প্রমোটার। এভরিওয়ান নোজ দ্যাট মানব পাল ইজ এ এন্টারপ্রেনিয়ার। আই নেভার সে, আমাকে যদি কেউ নর্মালি জিজ্ঞেস করেন, বললে আমি ছোটো ছোটো বাড়ি বানাই। যদি কেউ আমাকে চেনে না, যখন ইন্টারাকশন চায়, যদি ওয়ান লাইনের ইন্টারাকশন দিতে হয়, আমি ছোটো ছোটো বাড়ি বানাই। আই নেভার সে আমি প্রমোটার, আমার দিস দ্যাট, আমার রিয়েল এস্টেট হাউস আছে অ্যান্ড দে মেড ইট। সো এই একটা কর্পোরেট অ্যাপ্রোচটা থাকাটা খুব দরকার। অ্যান্ড ইট হ্যাজ টু বি ইন এভরি সেক্টর, ইট হ্যাজ টু বি ভেরি সিম্পল। ইট হ্যাজ টু বি ভেরি সিম্পল। তাহলে সিম্পলিসিটিতে কী হয়, মাস অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হবে। সেই জন্য যারাই আজকের দিনে এনডি যত স্টার্ট আপ করে, আমি প্রচুর ছেলেদের কিউরেটও করি,
ভালো লাগে। আমার অফিসের মানে প্রত্যেক মাসে একটা লম্বা স্টার্ট আপ মিট হয়, সকাল থেকে রাত পর্যন্ত ভেরিয়াস ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা আসে, আমার খুব ভালো লাগে। এবং এছাড়া আমি তো প্রচুর আমার কাছে এখন চ্যারিটি মানে হচ্ছে এই প্রফেশনাল জার্নিতে লোককে হেল্প করা, সেটাই আমার একদমই কাছে তাই। চ্যারিটি। ঠিক আছে, এছাড়া আমি একজন প্রাউড রোটারিয়ান, সেটা তো আমার আলাদা পার্ট। ঠিক আছে, কিন্তু আমার কাছে চ্যারিটিটা এখন বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনে হয় সমাজকে গড়া। হ্যাঁ, আমরা এই বাঙালিরা যারা নাকি একটু ব্যবসা বিমুখ হয়ে পড়েছিলাম, তারা বিগত 4-5 বছরে কিন্তু অনেকটা এসছে ব্যবসায়। আর আমি মনে করি যত আমি আমার নিজের ইকোসিস্টেমকে স্ট্রং করতে পারবো, তত আমারই কিন্তু দিনের শেষে গিয়ে অনেক বেনিফিট হবে। বেনিফিট, এবং যে স্টার্ট আপগুলো তোমার মাধ্যমে বা তোমার ফান্ডিং পেয়ে এগোচ্ছে, সেই স্টার্ট আপগুলোতেও বহু মানুষের কর্মসংস্থান হবে, একদম যেটা আজকে খুব দরকার। খুব দরকার। কর্মসংস্থান একটা big issue। কর্মসংস্থান হলে তো আমারই লাভ। আমি যদি তারাই ফ্ল্যাটটা 5 জনকে ভালো দাঁড় করাতে পারি, তার কাছে যারা আরো 10 জন করে যে কাজ করবে, আর তাদের থেকেই তো 2 জন আমার কাছ থেকে ফ্ল্যাট কিনবে। ডেফিনেটলি। সো আমি যদি আমার নিজের ইকোসিস্টেমটাকে স্ট্রং করতে পারি, তাহলে কিন্তু আখেরে এইটার চেইন এফেক্ট হয়। কারোর কাছে টাকা গেলে সেই টাকাটা কি খেয়ে নেয়? না, একদমই তাই। সে টাকাটা কি করে? ইকোনমিটা ফিরিয়ে আনে, যে কোনো রকম ভাবে ফিরিয়ে আনে। জামা কিনে, প্যান্ট কিনে, সিনেমা দেখে, ঘুরতে গিয়ে, মেডিসিন কিনে, ছেলে মেয়ের এডুকেশনে, হেলথ কেয়ারে, আলটিমেটলি তার কাছে টাকা গেলে টাকাটা সে স্প্লিট করে পুরো ইকোনমিটা ঘুরিয়ে দেয়। তো খুব ইম্পর্টেন্ট তার কাছে গিয়ে টাকাটা পড়া। এবার আরেকটা কথা আমি তোমার থেকে জানবো, সেটা হচ্ছে যে ফ্ল্যাট বা বাড়ি বানালে সব থেকে চিন্তা একটা তো থাকে যে সেল হবে কি করে। তো এই বিক্রির দিকটা, মার্কেটিং এর দিকটা, এইটা তোমরা কিভাবে এখন চক আউট করো? ভীষণ চেঞ্জ হয়ে গেছে। মানে আফটার কোভিড অ্যান্ড বিফোর কোভিড মার্কেট ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়েছে, লোকের এক্সপেকটেশন লেভেল এত চেঞ্জ হয়েছে। লোকের এখন আজ থেকে 20 সালের আগে একটা বায়ার তার যে এক্সপেকটেশন ছিল, এখন যে এক্সপেকটেশন, দুটো একদম আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমি বলি যেটা বেঙ্গলে খুব হয়েছে, বেঙ্গলে কিন্তু পিপল আর রেডি টু পে মানি। সেই জন্য প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করতে কোনো, আমার যে পান্থনি বা ডুয়ার্সের থেকে বেশি বন বাংলোতে সেল। বাংলো পিপল আর, আমরা বাংলো লঞ্চ করতে বাধ্য হলাম, কারণ যারা পান্থনি বেশি কিনে তারা বলছে না না এবার আর ফ্ল্যাট কিনবো না, এবার বাংলো দাও। বেশি টাকা দেবো কিন্তু এক্সক্লুসিভলি আমার হবে। প্রিমিয়াম লোকের ফাইন ডাইনে গিয়ে লোকে খাচ্ছে। আজকে আমরা যখন ছোট ছিলাম, আমার সত্যি খেয়াল নেই আমি বাবা মার সঙ্গে কবে গিয়ে রেস্টুরেন্টে খেয়েছি। আমার মনে হয় আমি খাইনি। আমরা একটা রোল মাসে একবার খেতাম। তখন মোগলাইটাই একটা ফাইন ডাইনিং ছিল। মোগলাই তো সাংঘাতিক ব্যাপার, মানে একটা রোল বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, তখন অত বিরিয়ানি কালচার ছিল না, সেই জন্য বিরিয়ানি, তখন মোগলাই আর রোল কালচার ছিল। তো আমরা তোমাদের কখনো খাইনি। যাদবপুরটা তো এই রোল বিরিয়ানির একটা, এই রোল মোগলাইয়ের একটা হাব ছিল, একটা হাব ছিল। আমরা কখনো ফাইন ডাইনে গিয়ে খাইনি। এখন ফাইন ডাইন রেস্টুরেন্টস এভরিডে পারলে 4টে করে খুলছে, 5টা 10টা করে খুলছে। তাহলে পিপল আর রেডি টু পে মানি ফর গেটিং আ গুড এক্সপিরিয়েন্স। এখন লোকে এক্সপিরিয়েন্সটা যদি ভালো দিতে পাওয়া যায়, সেটা কিন্তু সবসময় তোমাকে দে উইল পে। আমরাও আমি যখন আরো ফার্দার ক্রিয়েট করছি, আমরা এখন প্ল্যানিংয়ে খুব ভালো করে নজর রাখছি যে আরো কত এক্সক্লুসিভ প্ল্যানিং দিতে পারবো, আরো কত প্রিমিয়াম বেনিফিটস দিতে পারবো। আমরা এখন শুধু ব্যালকনি নয়, হ্যাঙ্গিং ব্যালকনিতে আসছি। হ্যাঙ্গিং ব্যালকনি নয়, হ্যাঙ্গিং ব্যালকনির সঙ্গে ওপেন টেরাস একই সাথে। আগে আমরা একটা বাড়ি বানিয়েছি, সেখানে টয়লেটটা নর্মাল টয়লেট ছিল। এখন মডিউলার টয়লেট ছাড়া কোনো বাড়ি বানাচ্ছি না। লোক আর এখন, আর তাছাড়া কি, এটা তো সেকেন্ড হোম। লোকে এখানে সে যদি প্রিমিয়ামটা না পায়, তার বাড়িতে নর্মাল টয়লেট থাকতে পারে, কিন্তু যখন সে নিজের সেকেন্ড হোমে আসছে, সেখানে তার শাওয়ার এনক্লোজার থাকবে, টয়লেট থাকবে, সেখানে এসে সে নিজেকে একটু রাজার মতো ফিল করবে। এটা যদি না হয় তাহলে আসবে কেন সেকেন্ড হোমে? সেকেন্ড হোমটা গার্লফ্রেন্ড, তার ব্যাপারটাই আলাদা, তাকে একদম সে সাজিয়ে গুছিয়ে রাখবে। তো এইখানে আমার ওই যে লোককে একটা এক্সপিরিয়েন্স আমি দিতে চাই, এবং সেই জন্য পান্থনিবাসে তুই যদি শান্তিনিকেতনে ফেজ 1 দেখিস এবং ফেজ 4 দেখিস, দুটো মধ্যে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স। হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স, নোবডি ক্যান অ্যাকচুয়ালি কম্পেয়ার দুটো প্রোডাক্ট কি। কিন্তু আমরা দেখেছি লোক এসে চাইছে,
লোক বলছে যে আমরা প্রিমিয়াম প্রোডাক্ট নেব, তার জন্য প্রিমিয়াম পে করব। এটা কিন্তু সমস্ত সার্ভিসেই আজকের দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। যারা যেটাই করবে তারা একটু কোয়ালিটি কনসাস হয়ে করতে হবে। মাসের জন্য করা মানেই আমি কোয়ালিটিকে নামিয়ে দিয়ে করব, তাহলে চলবে না। না, এখন কোয়ালিটি নেওয়ার মতো একটা মাস তৈরি হয়ে গেছে। একদম। তাহলে আমি তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি, আমার লাস্ট প্রশ্ন থাকবে তোমার কাছে। সেটা হচ্ছে, তুমি বহু বিজনেস ক্লাবের সাথে যুক্ত, প্রায় সমস্ত বিজনেস কনফারেন্সেই আমি তোমাকে দেখি, তুমি প্রত্যেককে উৎসাহও দাও। বাঙালি কি আগামী 10 বছরে ব্যবসা করবে? আর যদি করে, তাহলে বাঙালি আগামী 10 বছরে কতটা ভালো ব্যবসা করবে? সেটা শুধু রিয়েল এস্টেট না, সব সেক্টর মিলিয়ে। না, বাঙালি তো খুব ভালো ব্যবসা করছে এখন। আফটার কোভিড একটা চাপে করেছে, কারণ ব্যবসাটা বেসিক্যালি বাঙালি আগে তো বাঙালির ব্যবসা করতো, বাঙালি ব্যবসা করতো, হ্যাঁ, এবং বেঙ্গল ওয়াজ দ্য হাব অফ বিজনেস। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল। সেখান থেকে বাঙালি যখন ব্যবসা বিমুখ হলো, তার একটাই কারণ আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ওই স্টেবিলিটি। কোথাও গিয়ে তার ব্যবসাটা খুব ইনস্টেবল মনে হচ্ছিল। সেই জন্য বাবা মারাও অনেক সময় উৎসাহ দিত না যে ছেলে মেয়ে ব্যবসায় আসুক। ব্যবসায়ী ছেলের বিয়ে হতো না, মানে এই দিস ওয়াজ আ সিচুয়েশন ইন বেঙ্গল। তারপর আস্তে আস্তে যখন চাকরি কমতে শুরু করলো, দেখলে কিছু উপায় নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, আমার মতন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তাকে সে ব্যবসা করা শুরু করলো। কিন্তু সেখান থেকেও এখন নয়, এখন কিন্তু ইয়াং জেনারেশন যারা, তারা বিদেশে গিয়ে পড়াশোনা করে আসছে, পড়াশোনা করে এসে তারা এখানে তাদের এক্সিস্টিং বিজনেসকে হ্যান্ডওভার নিচ্ছে ফ্যামিলি থেকে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমরা অনেক 3 জেনারেশন 4 জেনারেশনের হাউসকে দেখেছি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কেউ হ্যান্ডওভার নেওয়ার নেই। নেক্সট জেনারেশন আর ব্যবসাটা করতে চাইছে না, বাবা মাকে বলছে সবটা বিক্রি করে দিয়ে আমার কাছে ইউএসএ এসে থেকে যাও। ঠিক আছে, আমি রিসেন্টলি একটি ছোট্ট ঘটনা বলি, একটু আউট অফ ট্র্যাক যাচ্ছে। আমি শিলিগুড়ির এক ভদ্রলোক, সে আমার খুব ক্লোজ, তার হিউজ বিজনেস এস্টাবলিশমেন্ট, তার ছেলে মেয়ে দুজনেই বাইরে। সেই 2021 সালে করলো কি, নিজের এখানে ব্যবসাটা মোরাললে শাটডাউন করে অন্য লোককে দিয়ে সেই ছেলের কাছে গিয়ে চলে গেল। ছেলে বললো, আমি তার ইন্ডিয়া ফিরছি না, তুমি আমার এখানে এসে থাকবে আর ব্যবসা ওখানে করতে পারো। তার এখানে এক্সিস্টিং প্রায় 1000-2000 এমপ্লয়ি, টি গার্ডেন আছে, তার মানে ফার্টিলাইজার প্লান্ট আছে, এই আছে, সে 3 মাস ওখানে থেকে ফার্স্ট্রেটেড হয়ে সমস্ত কিছু করে আবার এখানে চলে এসে ফুল ফ্লেজেড ব্যবসা ধরলো। ছেলেকে বললো, তুমি এসে যদি না করো তাহলে তোমার বোন করতে রাজি আছে, বোন করবে ব্যবসা। ছেলে বললো, 5 বছর আমি এখানে করে এসে তোমার ব্যবসা ধরছি, দরকার এটা। এই বাঙালি হাউসগুলো বন্ধ হয়ে গেলে কি করে হবে? প্লাস নতুন যারা আসছে, তারা এতটা নিজেদের তৈরি করে মার্কেটে আনছে, যেই জিনিসগুলো ধরুন আমাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের অনেক অভাব ছিল। আজকে নতুন যারা পড়াশোনা করে আসছে, ব্যবসায়ী পড়াশোনা করছে, বা সে পড়াশোনা করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে 3 বছর চাকরি করে আসছে, তার এক্সপোজার অনেক হাই হচ্ছে, তার আউটলুক অনেক বেটার হচ্ছে, নেটওয়ার্ক অনেক বেশি হয়ে নামছে। তো সেই ক্ষেত্রে তার পক্ষে ব্যবসা করা কিন্তু সত্যি সহজ। আর ব্যবসা করার পুরো আজকের দিনে ভারতবর্ষ ছাড়া পৃথিবীতে কোথায় আছে এরকম গ্রোয়িং ইকোনমি? এই মুহূর্তে কিন্তু বাঙালিরা প্রচুর, যারা ইয়াং জেনারেশনের ছেলেমেয়ে, তারা কিন্তু ব্যবসা করছে, স্টার্ট আপ করছে, সব রকমের ব্যবসা। এখন আমি ভেন্ডার পাচ্ছি। আগে যদি আমি আমার হাউসে বলি, আগে আমার হাউসে 80% নন বেঙ্গলি ভেন্ডার ছিল। ওকে, এখন বাঙালিরা এখন উল্টোটা হয়ে গেছে, প্রচুর বাঙালি। এবং বাঙালি ব্যবসাদার শুধু ব্যবসা করছে না, মেন হচ্ছে ইয়াং ব্লাড আসছে, তো তাদের না অনেক কিছু এটা ঠিক হচ্ছে না, তারা অনেক বেশি শুনছে, বোঝার চেষ্টা করছে, শিখছে। এইটা শুধুমাত্র আগে অন্য কমিউনিটিতে দেখেছি, বাঙালিদের খুব কম দেখেছি। তারা ব্যবসার চাকরি করলেই অনেক বেশি স্যাটিসফাইড থাকতো, কিন্তু এখন ব্যবসা করছে, ভালো ভালো স্টার্ট আপ করছে। খুব ভালো লাগছে যে আমাদের ইয়াং জেনারেশন যে ব্যবসা করলে পরে, যেটা অন্য কমিউনিটিতে হতো, নিজেদের ব্যবসাটা গ্রো করতো না, আমাদের ব্যবসাটা এখন খুব ভালো গ্রো করছে উইদিন আওয়ার সেলফ। এবং বাংলায় ব্যবসা, বাংলা বলে বলছি না, ভারতবর্ষ, আমি পুরো ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষের কিন্তু দারুণ অপরচুনিটি আছে। আর এই মুহূর্তে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, ইকোনমিক্যালি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ভারতবর্ষের যেই অপরচুনিটিগুলো সামনে আসছে, এবং গভর্নমেন্ট, সমস্ত গভর্নমেন্টই, স্টেট এবং সেন্ট্রাল সমস্ত গভর্নমেন্টই প্রোঅ্যাক্টিভ, এবং গভর্নমেন্টগুলো আজকে ভীষণ আপডেটেড। আমাদের যারা আমলা, তথাকথিত আমলা, ব্যুরোক্র্যাটস, হ্যাঁ, তারা এত হাইলি এডুকেটেড লোকজন, তাদের এক্সপোজার এত হাই,
তারা ম্যাক্সিমাম লোকজনকে আমি দেখছি যারা আইএস আইপিএস তারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। দেশের মধ্যে পিএইচডি করা লোকজন সব কোনো ইকোনমিক্স নিয়ে পিএইচডি করেছে, সে আইএস রয়েছে। তো ডেফিনেটলি তার কাছ থেকে আমরা একটুখানি বেটার ইনপুট পেতেই পারি, যেটার অভাব আমার মনে হয় আগে ছিল। তো এত ভালো ভালো লোকজন সব ব্যুরোক্র্যাটসরা আছে, তো অপরচুনিটি থাকলে ঠিকভাবে এগোলে তাহলে কিন্তু স্কোপ ইজ হিউজ। শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে যে আমরা ব্যবসা করছি, আমাদের দেশের আমাদের তো এক্সপোর্ট এখন আগের তুলনায় অনেক বেড়েছে। এক্সপোর্ট শুধু ম্যানুফ্যাকচারিংয়ে হয়তো এখন আমরা অনেকটা পিছিয়ে আছি কম্পেয়ারিং টু চায়না, তাইওয়ান, সেই জায়গাটা থাকলে, কিন্তু সার্ভিস প্রোডাক্ট এক্সপোর্ট খুব সাংঘাতিক এক্সপোর্ট, যেমনি আইটি অ্যান্ড সার্ভিস। আর রিয়েল এস্টেটের অপরচুনিটি নট অনলি ইন বেঙ্গল, এভরি ডেভেলপিং পার্ট অফ ইন্ডিয়া বাড়ছে। ভীষণ বাড়ছে। আর বেঙ্গলে কিন্তু শুধু রিয়েল এস্টেট নয়, আমি বলছি বেঙ্গলে সব থেকে বড় অপরচুনিটি ট্যুরিজমে। আমি 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 তোমার এই জায়গাটাতে আসতাম যে বেঙ্গলের এক্সেপ্ট রিয়েল এস্টেট ফিউচার নেক্সট 10 years ক্যালকুলেট করলে Tourism. টপ 3টে সেক্টর তুমি আমায় বলো। ট্যুরিজম এক, ভীষণ বড়, মানে ইমেন্স অপরচুনিটি ইন ট্যুরিজম। ভারতবর্ষে বেঙ্গলে সব রকম ট্যুরিজম। বেঙ্গল ইজ দ্য অনলি স্টেট যেখানে সমুদ্র আর পাহাড় সমুদ্র একসাথে আছে, আছে। পাহাড় আছে, গঙ্গা আছে, 3টে ইন্টারন্যাশনাল বর্ডার আছে। কোন স্টেটে আছে? কোনো স্টেটে নেই। ঠিক আছে, সেখানে পুরুলিয়ার মতন ট্যুরিজম আছে, বাঁকুড়ার মতো ট্যুরিজম আছে, বোলপুর শান্তিনিকেতনের মতন ট্যুরিজম আছে, দার্জিলিং আছে, দীঘা আছে, মন্দারমণি আছে। গঙ্গার পা ধরে ট্যুরিজম আছে, একদম দুপাশে গঙ্গা দু সাইড ধরে আছে। তো এরকমভাবে আর কোথায় আছে এরকম স্টেট? সো ট্যুরিজম একটা ইমেন্স অপরচুনিটি আছে। ফুড অ্যান্ড বেভারেজ ইন বেঙ্গল is also a very lucrative industry, কারণ বাংলার লোকেরা খেতে ভালোবাসে এবং এখন তারা পয়সা হলে ফাইন ডাইনিংয়ে ফাইন যাবে। ডাইনিংয়ে যায়। বাংলার লোকেরা ভীষণ খেতে ভালোবাসে। আর বাঙালি কুজিন, বাংলায় এসে সমস্ত কুজিনই বেঙ্গলিস হয়ে যায়, চাইনিজটা বেঙ্গলিস ফরম্যাটে হয়ে যায়, এবং সেটা ইকুয়ালি ইজ ভেরি ফেমাস সারা পৃথিবীতে। ওই ইন্ডিয়ান মোড অফ চাইনিজ, স্পেশালি বেঙ্গল, আমাদের চায়না টাউন, চায়না টাউনে চাইনিজ খেতে দেশ বিদেশ থেকে লোক আসছে, কারণ তার একটা অদ্ভুত চাইনিজের একটা। কিন্তু আমি কিন্তু সারা ভারতবর্ষ ঘুরে বিভিন্ন জায়গায় কোথাও এইরকম অসম চাইনিজ পাইনি। ঠিক আছে, আজকাল বাঙালি রেস্টুরেন্ট, হ্যাঁ, আমাদের ছোটোবেলায় বাঙালি রেস্টুরেন্ট যেটা ছিল কলকাতায়, আমার মনে হতো যে বাড়িতে মা এত ভালো রান্না করে, পয়সা দিয়ে এইসব পয়সা দিয়ে বাইরে খেলে পরে ওই কী খাবো, ওই তন্দুরি নান এইসব খাবো। কিন্তু যেহেতু বাড়িতে আজকের দিনে ওই জেনারেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, নেক্সট জেনারেশন কিন্তু সেই অথেন্টিক বেঙ্গলি ফুড রান্না করতে পারছে না। একদমই তাই। সেই জন্য বাঙালি রেস্টুরেন্টের চাহিদা কিন্তু বাড়ছে, সাংঘাতিক লেভেলে বাড়ছে সারা পৃথিবীতে। এটা মাথায় রাখতে হবে। বাঙালি লোক, বাংলার লোক সারা পৃথিবীতে আছে, কিন্তু শুধু গুজরাটি আছে ভাবলে চলবে না, বাঙালি লোক। ঠিক আছে, এবং সেই জন্য F&B একটা খুব বড় সেক্টর, যেখানে খুব বড় অপরচুনিটি আছে। অ্যান্ড ডেফিনেটলি আইটি ইজ এ ভেরি গুড সেক্টর, যেহেতু এআই আসছে। হ্যাঁ, যেহেতু এআই আসছে। তবে আমার এআই নিয়ে একটা ছোট্ট বক্তব্য বলি। আমার কেন জানা মনে হয় আগামী 2-3 বছরে এআই এর এই বারবারন্ত অনেকটা কমে আসবে, বাবেলটা ফেটে যাবে। কারণ এআই এর সার্ভার মেনটেন করা, এটা কিন্তু না, মানে হয়তো হবে একটা কি হয় যে ওই দেখবে যখন নতুন একটা কিছু জিনিস আসে বাড়িতে, একটা নতুন ফোন আসে, যখন একটা বাড়িতে নতুন গাড়ি আসে, তখন ওইটা নিয়ে হাইপটা প্রচণ্ড থাকে। তারপর সেটা আমাদের আমরা অভ্যস্ত হয়ে যাই ব্যাপারটার সাথে। সো এআইটা ওই হ্যাবিটের মধ্যে ঢুকে যাবে। এবং এআইটা কি আছে, এই যতই Extended and upgraded ক্রিয়েটিভিটি এআইতে একটা স্টেজে এসে আটকে যাবে। এক্সটেন্ডেড অ্যান্ড আপগ্রেডেড সফটওয়্যার ভার্সন। যেরকম আমরা গুগল সার্চ করে দেখেছিলাম প্রথমে, ইয়াহু গুগল দেখে আমরা অবাক হয়ে গেছিলাম যে এটা কী রে বাবা, যা জিজ্ঞেস করছি সেটা দিয়ে 10টা রেফারেন্স চলে আসছে। আজকের ডেটে ChatGPT আর নতুন কিছু না। আমি যখন প্রথম ChatGPT ইউজ করি তখন আমার যে ফিলটা আসতো, আজকে আর সেই ফিলটা আসে না, কারণ ওটা আমার হ্যাবিটের মধ্যে চলে এসছে। এটা অনেক হেল্পও করছে, আমাদের প্রচুর হেল্প করছে। সো এইটা কিন্তু গ্রো করবে বিজনেসকে একটা স্টেজ থেকে একটা স্টেজে খুব কম সময় নিয়ে যেতে।
আবার যেরকম বলছে যে জব মার্কেটে কিছুটা মানে ক্রাইসিস তোমার হবে, যেটা সুবিধা হবে, যদি কোনো একটা আইএস কে কোনো একটা অভিযোগ বা রিকোয়েস্ট পাঠাবার দরকার পড়তো, তাহলে তোমাকে বসে মাথা খাটিয়ে 10 মিনিট ধরে লেটারটা লিখতে হতো। এখন ফাটাক্সে সেটা রেডি। শুধু তাই নয়, That's মানে it. কত কিছু হচ্ছে, প্রেজেন্টেশন থেকে শুরু করে এভরিথিং। বলছি ওইটাই। কিন্তু এটাতে কিন্তু লোককে অনেক বেশি, যারা কাজ করতে চাইবে তাদেরও অনেক বেশি এফিশিয়েন্ট বানিয়ে দেবে। তো এফিসিয়েন্সি কারণ আমরা বাড়ছে একটা মানে ব্যবসা বাড়বে। আমরা একটা মানে একটা নির্দিষ্ট ফরম্যাটের ওপর তখন আমরা মাথা লাগাচ্ছি। আগে হয়তো পুরো লেটারটা লিখতে হতো, এখন একটু দু একটা ওয়ার্ড চেঞ্জ করে দিতে হচ্ছে। সো আইটিতে হিউজ স্কোপ, কিন্তু বেঙ্গলে স্পেশালি ব্যবসা করতে হলে একদম বলছি হসপিটালিটি ইজ এ ইমেন্স। আমি রিয়েল এস্টেটে নামটা কেন নিলাম না, রিয়েল এস্টেট এমন একটা ইন্ডাস্ট্রি, সারা পৃথিবীতে রিয়েল এস্টেট, টোটাল পৃথিবীর যে জিডিপি, সেই জিডিপির প্রায় 20% কন্ট্রিবিউট করে। আমাদের ভারতবর্ষের জিডিপি রিয়েল এস্টেট প্রায় 8% কন্ট্রিবিউট করে। মানে আমি যা করবো সেখানেই তো রিয়েল এস্টেট আসবে। যা করবো সেখানেই রিয়েল এস্টেট। হোটেল করলে রিয়েল এস্টেট, ফ্ল্যাট করলে রিয়েল এস্টেট, হসপিটাল করলে রিয়েল এস্টেট, স্কুল করলে রিয়েল এস্টেট, সবই তো। ফিজিক্যাল গুডস তো আমার লাগবেই। ইভেন আমি যদি আইটির বিজনেস করি সেখানেও রিয়েল এস্টেট। সো এই তিনটে ব্যবসার কথা যখনই আমি মাথায় আনলাম, রিয়েল এস্টেট অটোমেটিক্যালি তিনটেতেই ইনবিল্ড। এই জন্য আলাদা করে রিয়েল এস্টেট আর বললাম না। রিয়েল এস্টেটের অপরচুনিটি ইমেন্স ইন ইন্ডিয়া। আমি বললাম মোর দ্যান 60% লোক ইনফ্রা অলসো। ইনফ্রা, রিয়েল এস্টেট সঙ্গে ইনফ্রা ইস এ হিউজ ইন্ডাস্ট্রি। এবং বেঙ্গলে তো এই মুহূর্তে আমরা ধরে নিতে পারি যে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আসবে।